রাইট না হলে তুমি এখানে আসতে না। নিঝুম তাকালো আলিফের পিঠের দিকে। দুজনে মিলে কেন নামক নৌকাটাকে চালাবে। অতঃপর অনির্দিষ্ট গন্তব্যের মতো চলতে লাগলো। বিকেলটা হৃদ নদীর বুকে ক্যামোয়িং করেই কাটালো তারা। সময়টা উপভোগ করলো দুজনেই দুজনের মনের খবর জানে না। প্রকৃতিতে গোধূলি, দুজন একটা মনোরম প্রিয় প্রহরে গোধূলিবেলা উপভোগ করছে। ওরা নৌকাটা নিয়ে ফিরে আসলো সূর্য অস্তমিত হওয়ার প্রান্তে। আস্তে আস্তে নদীর গর্ভে যেন তলিয়ে যাচ্ছে। নিঝুম ও আলিফ সেই দিকেই দেখছে। একজনের দৃষ্টি স্থির তো আরেকজনের চঞ্চলা। নিঝুম চঞ্চল চিত্তে এই গোধূলির আলোয় আলিফের দিকে এক পলক চাইল। আলিফের এক পার্শ্বের ফর্সা খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে পড়ন্ত বিকেলের সূর্যের শেষ আলো এসে পড়েছে। কপালের ওপর অবিন্যস্ত ঈষৎ বাদামিও কালোর মিশেলের চুলগুলো চিকচিক করছে। সেকেন্ড 2 পেরোতেই দৃষ্টি আবার সম্মুখে অস্তমিত রবির দিকে নজর ঘোরাল। মনের মাঝের দামামা সে স্পষ্ট শুনতে পেল। তার মন বলছে, তোমার পাশে দাঁড়ানো যুবকটিকে তুমি ভালোবাসো? এই যে রক্তিম শরতের গোধূলি সময়টা প্রিয় মানুষের সাথে উপভোগের, তুমি তাকে সম্পূর্ণ না জেনে ভালোবাসো। দুজনের হাতের সাথে হাতে সামান্য স্পর্শ পেল। তাকালো দুজনের দিকে। সূর্য আজকের মতো বিদায় জানিয়েছে পশ্চিম দিগন্ত দিয়ে, পাখিদের কিচিরমিচির ঘরে ফেরার লক্ষ্যে। ওদেরও তো ফিরতে হবে। আজকের বিকেলটাতে কিছু মিশ্র অনুভূতির সাক্ষী ওরা। গভীর রাত, শনশন বাতাস বইছে। নিস্তব্ধতা ভেদ করে শুধু বাতাসে ও বাতাসের সাথে দোলুল্যমান গাছগুলোরও শব্দ আসছে। প্রচণ্ড বাতাসে রাতভর বৃষ্টির পূর্বাভাস। খোলা ব্যালকনির পর ঠাই সরিয়ে একটি মানব ছায়ার আগমন ঘটল। রাত্রি 3য় প্রহর। দূরে স্ট্রিট লাইটের ও কৃষ্ণপক্ষের চাঁদের টিমটিমে আলোয় মানুষটির প্রবেশের আগে ছায়া পড়েছে। নিঃশব্দে এসে বিছানার কোণে বসল আলিফ। আলতো হাতে প্রিয়তমার মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে দিল। বারান্দার ঠাই খোলাতে হুড়হুড় করে শীতল বাতাস ঘরময় ছেয়ে গেছে। কুঁকড়ে গেল ঘুমন্ত নিঝুম। আলিফ ওর কমফোর্টারটা টেনে দিয়ে খানিক উষ্ণতা দিতে চেষ্টা করল। প্রায় কিছুক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখতে দেখতে উন্মুক্ত কপালে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শ খুব গভীরভাবে ছোঁয়ালো। অতঃপর ধিমি স্বরে বলল, লাভ ইউ লাইক দিস ওয়াইল্ড উইন্ড, সুইটহার্ট। বন্ধ চোখের ঘুমন্ত মেয়েটি কেঁপে উঠল। তৎপর হয়ে উঠে দাঁড়ালো। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আকাশ ফুঁড়ে কৃষ্ণকায় মেঘকন্যাদের কান্না বেরিয়ে আসলো। ঘুম ছুটে গেল নিঝুম। নিজের কপালে হাত ছুঁয়ে হাঁসফাঁস করে থাই গ্লাসের পর্দার ফাঁকে বাহিরে যতদূর নজর যায় দেখছে। সে কি আবারও স্বপ্ন দেখল? বিছানা ছেড়ে উঠে পর্দাটা সম্পূর্ণ টেনে দিল। তারপর আবারও ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়ল। সকালে নাস্তার টেবিলে নাস্তা করছে দুজন। আলিফ ব্রেড খেতে খেতে ফোনে কিছু একটা দেখছে। খুবই মনোযোগ সেদিকেই। নিঝুম হালকা ক্রেশে ডাকলো ওকে। আলিফ একবার নজর উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আবারও ফোনে মনোযোগ দিল। নিঝুম বলল, আমার মনে হয় জায়ান আমায় খুঁজে পেয়ে গেছে। ওর কথা শুনে এক পলক তাকিয়ে ফোন রাখে। হালকা হেসে ব্রেড খেতে লাগলো। নিঝুম প্রতি উত্তরের জন্য অপেক্ষা করে হতাশ হয়ে ফের বলল, কাল রাতে আমি জায়ানকে ফিল করেছি। এই কথাতেই বিষম খেলো আলিফ। ঝটপট পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে বলল, ফিল করেছো মানে? তুমি তো জানকে কখনো দেখোইনি। কে বললো দেখিনি? দেখেছি আমি। নিঝুমের উত্তরে বিভ্রান্ত হলো আলিফ। শুধালো, দেখেছো মানে? কালই তো ছবি দেখলাম, কেন যেন চেনা চেনা মনে হচ্ছিল। কানের কাছে ফোন না থাকলে হয়তো ভালো করে বুঝতে পারতাম। ফুস করে নিঃশ্বাস ছাড়ে আলিফ। তারপর বলেই আড়ালে হাসলো আলিফ। কিন্তু নিঝুম চিন্তিত হয়ে বলল, স্বপ্ন কিনা আমি জানি না, এর আগেও আমি জায়ানকে ফিল করেছি। আমি ফিল করেছি গভীর রাতে কেউ আমার পাশে এসে বসে, আমার দিকে গভীর দৃষ্টি ফেলে দেখে, তারপর আবার চলে যায়। কপালে আমি কারো স্পর্শ পেয়েছি জানো। আলিফ স্নিগ্ধ দৃষ্টিতে নিঝুমকে দেখছে। নিঝুম কি জেগে গেছিল? নড়ে চড়ে তো উঠেছিল। আলিফ ওকে পরীক্ষা করতে বলল, আচ্ছা, স্বপ্নে তুমি তোমার হাজব্যান্ডকে মিস করো দেখছি। নিঝুমের অস্থিরতা বাড়ল বোধ করি। সে বলল, আমার ভয় করছে আলফি। নির্ঝর ভাইয়া যে ছবিটা দিয়েছিল সেটা কোথাকার?
সেটাও নীরবে জেনে বলেছে আমায়। সে টরন্টোতে চলে এসেছে। এখন অটোতে পৌঁছাতে সময় তো লাগবে না। রিল্যাক্স। তুমি জায়ানকে নিয়ে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করছো। আপাতত সেসব ছেড়ে পড়াতে মনোযোগ দাও। খাওয়া হলে উঠে এসো। উইয়ার গেটিং লাইট। টিস্যুতে হাত মুছতে উঠে গেল আলিফ। নিজুম চিন্তিত হয়ে খাচ্ছে। নিজুমকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আলিফ অফিসে গেল। আজ সে ক্যামিলিয়ার সাথে একটা বিজনেস ডিলে আসবে। ক্যামিলিয়া সেই মেয়েটি যার সাথে বছর 3 আগে তার রিউমার বেরিয়েছিল। একটা ডিল শেষে আরেকটা ডিল করার আগে ক্যামিলিয়ার কিছু বিষয়ে সে জানতে পেরে গিয়েছিল। তার ওই রাইভাল কোম্পানির সাথে সে মিলিত, ওদের কোম্পানির সাথে ষড়যন্ত্র করেছে। তাই আলিফ ক্যামিলিয়াকে ডেকে বলেছিল সে আর কোনো নতুন ডিলে যাবে না। কিন্তু ক্যামিলিয়া সেটা মানতে পারেনি। দুজনের মধ্যে অনেক বাক বিতণ্ডটা হয়। সেবারের মতো ক্যামিলিয়া হার মেনে চলে গেলেও সে হার মানেনি। আলিফকে ধ্বংস করার জন্য ছক কষেছে। নারী মনের কুটিল ষড়যন্ত্র সে ধরতে পারেনি। প্রথম ডিল সাকসেস হওয়ায় পার্টিতে সুযোগটা নেয় ক্যামিলিয়া। আলিফ হালকা পাতলা ড্রিঙ্কস করে, তাও শুধু ওয়াইনটাই। নিউ ইয়র্কের এক নাইট ক্লাবে সবাই মিলে নাচে গানে এনজয় করছিল। আলিফ এক জায়গায় বসেছিল ওয়াইনের গ্লাস নিয়ে। তখন ক্যামিলিয়া ওর পাশে এসে দাঁড়িয়ে জায়ানের ওয়াইনের গ্লাসে কিছু একটা মেশায়। হতাশ নিঃশ্বাস ছাড়ল আলিফ। সেদিন তার অ্যাসিস্ট্যান্ট যদি তাকে না বাঁচাতো তবে হয়তো ক্যামিলিয়া সফল হয়ে যেত। আজকে আবার ক্যামিলিয়ার কোম্পানির সাথে নতুন ডিল করছে একটা উদ্দেশ্য নিয়ে। নিজুম ক্লাসে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে। পাশে বসা মোনা ও নোয়া নামের তার নতুন বান্ধবী। তখন নিজুমের ফোনে নোটিফিকেশন এলো। ক্লাসের সময়টা সে ফোন সাইলেন্ট করে রাখে, তবে স্ক্রিনে মেসেজ ভেসে উঠতেই ভ্রু কুঁচকাল। আননোন নাম্বার থেকে মেসেজ, বলছে ক্লাসের পর ক্যান্টিনে যেতে। নিজুম মেসেজটা ওপেন করলো। মেসেজের শেষে অ্যালেক্সের নাম। নিজুম বুঝতে পারল না হঠাৎ অ্যালেক্স কেন তাকে ক্যান্টিনে যেতে বলছে, আর তার নাম্বারই বা কোথায় পেয়েছে। নিঝুম ধিমি স্বরে মোনাকে শুধালো। How did Alex get my number? I didn't give anyone my number except you and Noah. মোনা ইশারায় বলল সে দেয়নি। ফার্স থেকে নোয়া ডাব বের করে হেসে জানালো সে দিয়েছে। অ্যালেক্স নাকি তাকে বলেছিল খুব দরকারি কথা আছে নিঝুমের সাথে। নিঝুম হতাশ হলো। এর আগেও অ্যালেক্স তার থেকে মোবাইল নাম্বার চেয়েছিল, কিন্তু সে দেয়নি। ক্লাস শেষে ক্যান্টিনে যেতেই অ্যালেক্সের দেখা পায়। অ্যালেক্স এক প্রকার ছুটে এসে এক্সাইটেড মনোভাব নিয়ে নিঝুমের হাত ধরে। নিঝুম চমকে ওঠে, হাত ছাড়িয়ে নিয়ে কাটকাট কণ্ঠে বলে, What happened? Relax, come with me. তারপর ওরা বসে। বসার পর অ্যালেক্স বলে, We are not married? What? Yes, I find out that Alfie lied to me that day, and your reaction was also surprise after hearing that. We don't even have your wedding ring. বলেই অ্যালেক্স ওর হাতের দিকে ইশারা করল। নিঝুম মাথায় হাত দিয়ে বসল। আলিফ ঠিকই বলেছিল, এই অ্যালেক্স মোটেও সুবিধার না। তার সাথে ফ্লার্টিং করার একটা সুযোগও সে মিস করে না। সে বিরক্তি ভরা কণ্ঠে বলল, Please, Alex. Whatever I'm married or not, the truth is I'm not interested in you. And I'm not going to give you any explanation about my marriage. নিভে গেল অ্যালেক্স। আবার কিছু বলতে চাইলে তার আগেই নিঝুম উঠে গেল। ক্যামিলিয়া এসেছে আলিফের অফিসে। আলিফের অফিস রুমে দুজন মুখোমুখি টেবিলের দুই পাশে বসা। ক্যামিলিয়ার চোখে মুখে বিজয়ী ভাব, এক আত্ম অহংকার। ক্যামিলিয়া তার স্বভাবসুলভ হাসি হেসে বলে, It's been long and we met again. You are more handsome than ever. হাসলো আলিফ, তারপর বলল, Thanks for your compliment. I think we should discuss about our new deal. ক্যামিলিয়া দমে গেল কিছুটা। সে ভেবেছিল এত বছর পর যেহেতু আবারও জায়ান ওর সাথে কাজ করতে চাচ্ছে, তার মানে জায়ান ওর প্রতি ইন্টারেস্টেড। ডিল ফাইনাল করলো আলিফ। দাঁড়িয়ে হাত বাড়ালো ক্যামিলিয়ার দিকে। সবটাই ফর্মাল। ক্যামিলিয়া বুঝতে পারছে না জায়ান চাইছে কি, নাকি প্রথমে একটু ভাব নিচ্ছে। কিন্তু সে ঘুণাক্ষরেও অপর পাশের ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পারল না। ক্যামিলিয়া চলে যাওয়ার পর আলিফ টেবিলে দুই হাতের কোণই ঠেকিয়ে হস্তদ্বয় মুঠোবন্দি করে রহস্যময় হাসল। তখন
আলিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার, মিস ক্যামেলিয়ার অ্যাক্টিভিটিতে আমরা নজর রাখছি। রাখো, এই ডিল তেমন বড় কিছু না আমার কোম্পানির জন্য, জাস্ট সত্যিটা দুনিয়ার সামনে আনার জন্য এই ডিল। ইয়েস স্যার। তারপর অ্যাসিস্ট্যান্ট চলে যায়। আলিফও অফিস থেকে বেরিয়ে পড়ে আমাবস্যা পেরিয়ে পূর্ণিমা আসার দ্বাপ্রান্তে। আলিফের বাবা মা কাল রাতে অটোয়াতে এসেছেন, থাকবেন এখানে 2-3 সপ্তাহ। ওনারা আসার পর থেকে নিঝুম প্রথমে গাঢ় হয়ে থাকলেও আলিফের মা মিসেস আর্লিন খুব মিশুক প্রকৃতির। ছুটির দিন আজ, নিঝুমের ইউনিভার্সিটি বন্ধ। ঘুম থেকে উঠে নিঝুম মিসেস আইরিনের সাথে রান্নাঘরে গল্প করছে। কথায় কথায় নিঝুম বলে, আন্টি, why do you guys live in New York for most of the time? I mean, here is a beautiful house. আন্টি, আপনারা বেশিরভাগ সময় নিউ ইয়র্কে কেন থাকেন? আমি বলতে চাচ্ছি এখানে এত সুন্দর একটা বাড়ি আছে। সাথে মিনমিন করে বলে। তাছাড়া আলিপও এখানে থাকে। মিসেস আর্লিন মুস্কি হেসে বললেন, Oh dear, actually, I was loved to live with my in-laws. They were so lovely, especially Ma. When I was 17, my mom died. Then I went to New York to study. In New York, I met with Junaid and his family. They always treated me good. Oh, প্রিয়, আসলে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে ভালোবাসতাম। ওনারা খুব ভালো ছিলেন, বিশেষ করে মা। আমি যখন 17 বছরের, তখন আমার মা মারা যান। তারপর আমি নিউ ইয়র্কে আসি পড়ালেখার জন্য। সেখানে জুনায়েদ ও তার পরিবারের সাথে দেখা হয়। ওনারা আমাকে খুব ভালোবাসতেন। তারপর চুলা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে বলেন, আলফিও তার দাদা দাদি খুব প্রিয় ছিল। আলফি অটোয়াতে আসুক, সেটাও ওনারা চাননি। কিন্তু আলফি ওয়াজ সো স্ট্রং দ্যাট টাইম, 7 years ago. They left us. কিন্তু আমরা এখনো নিউ ইয়র্কে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মিসেস আর্লিনের মুখে এত সুন্দর বাংলা শুনে নিঝুম অবাক হয়। তা দেখে মিসেস আর্লিন হেসে ফেলেন, বলেন, মা ও জুনায়েদ আমাকে বাংলা শিখিয়েছে। অ্যাকচুয়ালি মম ওয়াজ নট সো গুড ইন ইংলিশ, সো আমি এখন বাংলা খুব ভালো বলতে পারি। নিঝুম হাসল, তারপর বলল, তাহলে তো ভালোই। এখানে আলফি ছাড়া বাকি সবার সাথে আমার ইংলিশে কথা বলতে হয়। রিসেন্টলি এক ইন্ডিয়ান বাঙালি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, ও আমার ডিপার্টমেন্টের না। মিসেস আর্লিন হাসলেন, তারপর নাস্তা সব নিয়ে টেবিলে সাজিয়ে রাখলেন। আলিফ ও আলিফের বাবাকে ডাকলেন। নাস্তা খেতে খেতে আলিফ বলল, তুমি ডাল সবজিটা খুব ভালো বানাও, গ্র্যান্ড মায়ের মতো। অনেকদিন পর এসব খাচ্ছে। মিস্টার জুনায়েদ মুখ ফসকে বলে ফেললেন, তোমার মা তোমার দাদির থেকে শিখিয়েছে, এবার তোমার মা তোমার বউকে শেখাবে। আলিফ কেসে উঠল। মিসেস আর্লিন ছেলের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে স্বামীকে চোখের ইশারায় শশালেন। নিঝুম মলিন মুখে খাচ্ছে। সে অত শত ভাবেনি। সে ভাবছে, হুট করে তার জীবনে ওই বিয়েটা না আসলে সেই হয়তো আলিফের বউ হতো। আলিফের মাকে তার খুব পছন্দও হয়েছে। এদিকে এতদিন হয়ে গেল 3 সপ্তাহ। জায়ান কি সত্যি তার খোঁজ পায়নি? প্রায় রাতে সে ঘুমের মাঝে জায়ানকে নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্নগুলো এতটা বাস্তব হয় যে তার মনের মধ্যে গেঁথে থাকে। ইদানিং সে আলিফের সাথেও খুব একটা কথা বলে না। পড়াশোনার ব্যস্ততার সাথে সাথে সে কিছুটা এগিয়ে চলে। মনের মাঝে তার একটা অপরাধবোধ কাজ করে। না চাইতেও এক অপ্রিয় পুরুষের সাথে যেই বন্ধনে সে বাধা পড়েছে, সেই বন্ধনটা তো পবিত্র। জীবনের 19টা বসন্তে সে অনেক কিছু সহ্য করেছে, সেখানে এটাও না হয় সহ্য করে নিবে। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় তার। বড় আব্বু যদি তার সাথে এটা না করত, তাহলে সে আলিফের সাথে সুন্দর একটা জীবন শুরু করতে পারত। আলিফ নিজেকে স্বাভাবিক করে নিঝুমের দিকে তাকালো। নিঝুম কেমন নিষ্প্রাণ দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আনমনে খাচ্ছে। আলিফ ইশারায় মিসেস আর্লিনকে তা দেখালো। মিসেস আর্লিন নিঝুমের কাঁধে হাত রেখে সহাস্যে বললেন, এখনো তো আলফির বউকে পাচ্ছি না, বাট আমি এখন নিঝুমকে কুকিং শেখাতে পারি। কি নিঝুম, শিখবে? বেখালি থেকে সজাগ হয় নিঝুম, কৃত্রিম হেসে মাথা দুলায়। রান্নাঘরে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। মিসেস আর্লিন নিঝুমকে সাথে নিয়ে রান্না করছেন। আলিফ ও মিস্টার জুনায়েদ ল্যাপটপ নিয়ে বাড়ির দক্ষিণ পাশে টেবিল চেয়ারে নিয়ে বসেছে।
বাবা ছেলের কাজের কথা শেষে মিস্টার জুনায়েদ বললেন। তুমি কতদিন নিজুমের থেকে সত্যিটা লুকাবে? আলিফ হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, যতদিন আমি দুনিয়ার সামনে নিজের নামে রুইমানের সত্যটা ক্লিয়ার করছে, ক্লিয়ার তো হয়ে গিয়েছিল। তুমি যে স্বেচ্ছায় ওই রুমে যাওনি সেটাও প্রমাণ হয়ে গিয়েছিল। তোমাকে ড্রাং অবস্থায় ক্যামেলি হোটেল রুম থেকে নিয়ে গিয়েছিল। সে রুমের সিসিটিভি অফ ছিল। প্রমাণ শুধু এটাই হয়েছিল, ক্যামেলিও আমার মধ্যে মিউচুয়াল সবকিছু ছিল। দেখা ছিল দুজনে আমরা ড্রাঙ্ক ছিলাম। ওর এই অ্যালিগেশনটা মিথ্যা প্রমাণ হয়েছিল শুধু। কিন্তু আমার সেন্স আমি যতটুকু মনে করতে পারি, আমাদের মধ্যে কিছুই হয়নি। এমনকি ক্যামেলিয়া জেলে আমার কাছে গিয়ে বলেছিল যে এসব আমার উপর রিভেঞ্জ নিতে করেছে। তাই আমি আবারও ক্যামেলিয়ার সাথে কাজ শুরু করেছি। মিস্টার জুনায়েদ বললেন, তাহলে নিজুমকে এখন কেন বিয়ে করলে? নিজুম এখানে আসার পর সবকিছু প্রমাণ হওয়ার পর বিয়ে করতে। আমি তাই চেয়েছিলাম, কিন্তু নিজুমের চাচার কোম্পানির সাথে আমাদের যে বিজনেস ডিলটা তুমি করতে চেয়েছিলে, সেটা করতে আমি বাংলাদেশে চাই। সেখানে আমি ওনার আরেক বিজনেস পার্টনার, মানে যার থ্রুতে তুমি নিজুমের আঙ্কেলের কোম্পানির সাথে ডিল করবে, 3টে কোম্পানি একসাথে কোলাবোরেশন করবে। সেই লোকের সাথে নিজুমের আঙ্কেলের কিছু কনভারসেশন আমি শুনে ফেলেছিলাম। লোকটা মিডল এজের, নিজুমের আঙ্কেলের কাছে নিজুমকে বিয়ে করার প্রপোজাল দিয়েছিল। আর যদি বিয়ে দেয়, তবে এই ডিল হলে যে পরিমাণ লাভ তার কোম্পানির হবে, সেগুলো সে নিজুমের আঙ্কেলকে দিয়ে দেবে। নিজুমের আঙ্কেল একটু হ্যাসিটেট করলেও আমার মনে হচ্ছিল তিনি রাজি হয়ে যেতেন, কারণ ওই লোকের কারণে সে আমাদের সাথে এত বড় ডিলটা করতে পারছিলেন। এজন্য আমি ওই লোকের কোম্পানিকে অ্যান্ড মোমেন্টে ডিল সাইনের আগে সরিয়ে দিই। তারপর নিজুমের চাচাকে আমার ও নিজুমের বিয়ের প্রপোজাল দিই। আমি নিজুমকে বলতাম যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নিজুমই তখন আমাকে মেসেজ করে বলল যে যার সাথে ওর বিয়ে হয়েছে সে গুন্ডা, রেপিস্ট, মাফিয়া এসব। তখন আমি আর আমার পরিচয় বলিনি। এসব যে ওই লোক ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। বুঝলাম। দেখো কতদিন লাগে, মেয়েটা খুব মিষ্টি। তুই যে জায়েন আহমেদ, জানলে দুঃখ পাবে। মিস্টার জুনায়েদ ছেলের কাঁধের হাত রেখে ভরসা দিলেন। অক্টোবর পেরিয়ে নভেম্বর। প্রকৃতিতে শরতের ছোঁয়া বহাল থাকলেও শীতের পরশও বেশ জোরে সোরে আসতে শুরু করেছে। নিজুমের সময় কাটছে ইউনিভার্সিটির ক্লাস ও বাড়িতে এসে আলিফের মায়ের সাথে। আজ সকালেই মিসেস আর্লিন ও মিস্টার জুনায়েদ টরেন্টো গিয়েছেন নিজের বোনের বাড়িতে বেড়াতে। আলিফেরও আজ ক্লাস আসছে, তাই নিজুমকে আজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে আলিফের জন্য অপেক্ষা করতে হবে। তবে মিস্টার জুনায়েদ ও মিসেস আর্লিন অটোয়াতে আসার পর যেসব দিন আলিফের ক্লাস থাকে, সেসব দিন মিস্টার জুনায়েদই নিজুমকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসেন। আলিফ অফিস থেকে সরাসরি ইউনিভার্সিটি গিয়েছে। সে এখন নিজুমকে লাইব্রেরিতে থাকতে বলে ক্লাস করছে। লাইব্রেরিতে আরও কিছু স্টুডেন্ট আছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা নেমে গেছে। নিজুম লাইব্রেরিতে পড়ছে। হঠাৎ একটা মেয়ে এসে বলল, Someone is waiting for you outside. Who? I didn't ask his name, but he is a handsome and tall bee. বলেই মেয়েটি অন্য একটা টেবিলে গিয়ে বসল। নিজুম ভাবল আলিফই ডাকছে। ইউনিভার্সিটিতে অনেকের ক্রাশ আলিফ, তাছাড়া আলিফ ছাড়া এখানে কেউই ডাকবে না। নিজুম আলিফের নাম্বারে ডায়াল করতে করতে লাইব্রেরি থেকে বের হলো। এখনও আলিফের ক্লাসের সময় শেষ হতে ঘন্টার মতো বাকি। প্রায়ই 20-30 মিনিট আগে আলিফের ক্লাস শেষ হয়। আজ হয়তো আরও তাড়াতাড়ি শেষ হয়েছে। নিজুম লাইব্রেরির বাইরে এসে কাউকে দেখল না, তাই সে ভবনের বাইরে গেল। বাইরে যেতেই অন্ধকার। আজ কি এখানে লাইট নষ্ট হয়ে গেছে, ভাবলো নিঝুম। তারপর ওই দেখলো একজন দাঁড়ানো গাছের কাছে। পেছন থেকে দেখে আলিফ মনে হলো না। আলিফ তো সাদা শার্ট পরিহিত ছিল, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি কালো জ্যাকেট পরনে। ততক্ষণে আলিফ কলও রিসিভ করেছে। নিঝুম ফোনে আলিফের কণ্ঠ শুনে আবার ভেতরে প্রবেশ করতেই ঘরে। তৎক্ষণাৎ পেছন থেকে দুজন তার মুখ চেপে ধরে। অতর্কিত নিঝুমের ফোনটা ছিটকে ঘাসের ওপর পড়ে। ছাড়া পেতে গঙ্গাতে থাকে নিঝুম। ফোনের অপর পাশে আলিফ হঠাৎই নিজুমের গঙ্গানের আওয়াজ পেয়ে ক্লাসের মাঝে উঠে দাঁড়ায়। ফ্যাকাল্টিকে কিছু না বলে ক্লাসের বাইরে ছুট লাগায় সে। হাতে ফোন তার, কানে এয়ারপড। ক্লাসে উপস্থিত সকলে অবাক হয়ে চেয়ে থাকে। নিঝুম ছাড়া পেতে খুব চেষ্টা করছে, কিন্তু দুজন সবলদেহী মানুষের সাথে কি সে পারে? ওর এই ছাড়া পাওয়ার চেষ্টার মাঝে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। বলছে কণ্ঠটা, Oh, Nizum babe, why are you scared? It's me, Alex. Relax, babe.
নিঝুম অ্যালেক্সকে এভাবে দেখে যেন হতভম্ব। অ্যালেক্স তাকে ডেকে পাঠিয়েছে, আর এরা অ্যালেক্সের লোক। নিঝুম কিছু বলতে ছটফট করছে খুব, কিন্তু অ্যালেক্স ওর লোকদের ইশারা করতে ওরা নিঝুমকে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। চেতনা হারিয়ে ঢলে পড়ে নিঝুম। তারপর অ্যালেক্স ওকে গাড়িতে তুলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায়। যেখান থেকে নিঝুমকে নিয়ে গেছে আলিফ সেখানে এসে দেখে কেউ নেই, জায়গাটা ফাঁকা। সে নিঝুমের কল কেটে আবারও ওর নাম্বারে কল করে। ফোনের রিংটোন বেজে ওঠে কাছে কোথাও। অতঃপর ঘাসের ওপর ফোনটা কুড়িয়ে পায়। আলিফ চিন্তায় ও অস্থিরতায় দ্রুত নিজের গাড়ির দিকে ছুট লাগায় আর কল করে তার অ্যাসিস্ট্যান্টকে। বলে, তারপর কল কেটে সে গাড়ি স্টার্ট দেয়। তার ধারণা অ্যালেক্স নিঝুমকে তার ফ্ল্যাটে নিয়ে যাবে, তাই সে সেদিকেই গাড়ি ঘোরায়। নিঝুমের ফোনে সে অ্যালেক্সের কথা বলেছিল। অ্যালেক্স যে এরকম করবে তা সে ভাবতেও পারেনি। অ্যালেক্স সবসময় ফ্লার্ট করা, গার্লফ্রেন্ড চেঞ্জ করা এসব করে, কিন্তু কিডন্যাপিং? রাগে মাথার রগগুলো দপদপ করে, যেন ছিঁড়ে যাচ্ছে। স্টিয়ারিং বার কয়েকবার ঘুষি দিয়েও রাগ কমছে না তার। ইতোমধ্যে গাড়ির স্পিড অনেক হাইতে তুলে দিয়েছে। সামনের গাড়িগুলোকে স্পিডে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন তাকে জানায়। অ্যালেক্স তার ফ্ল্যাটে যাচ্ছে না, শহরের বাইরের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আলিফও সেদিকেই যাচ্ছে। আলিফকে দেখলে যে কেউ বলবে সে এখন খুনটাও করে ফেলতে পারে। এদিকে শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন পুলিশকেও দিয়ে দিয়েছে। শাহরিয়ারের ধারণা তার বস এখন যতটা রেগে আছে তা যে কারো প্রাণের জন্য ক্ষতিকারক। যদি আলিফের দ্বারা কোনো খুন বা খারাপি হয়ে যায়, তবে আলিফের রাগ সম্পর্কে তার ধারণা কিছুটা হলেও আছে, তাই সে আগে থেকে পুলিশে ইনফর্ম করে দিয়েছে। প্রায় 2 ঘন্টা পর অ্যালেক্সের লোকেশনে স্থির দেখাচ্ছে। আলিফও সেই জায়গার কাছাকাছি। সে যেই স্পিডে গাড়ি চালাচ্ছে তাতে আর 5-7 মিনিট লাগবে পৌঁছাতে। অ্যালেক্স গাড়ি থামিয়ে নিঝুমকে তার পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। নিঝুম এখনও সেন্সলেস। ফার্ম হাউসের ভেতরে গিয়ে নিঝুমকে বিছানায় শুইয়ে দিয়ে বেশ শক্ত করে হাত দুটো বেঁধে ফেলে। তারপর ঘরের সব আলো নিভিয়ে দেয়। কালো মোটা পর্দা টেনে দেয় যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে। পর্দা টানা শেষ হতেই সে গাড়ির শব্দ শুনতে পায়। কুটি করে অ্যালেক্স পর্দা খানিক সরিয়ে বাহিরের স্ট্রিট লাইটের আলোয় দেখতে পায় তার গাড়ির পেছনে একটা গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে একটা লোক নেমে চারদিকে ঘাড় ঘুরিয়ে কিছু খুঁজছে। এখন রাত 10:30টার মতো বাজে, আর এটা কমার্শিয়াল এরিয়ার থেকে দূরে। এখানের বাড়িগুলোর মানুষজন দ্রুতই ঘুমিয়ে পড়ে। কিছু বাড়িতে এখনও আলো জ্বলছে, আবার কিছু বাড়ি ফাঁকাও। অ্যালেক্স বুঝে যায় আলিফ তার খোঁজ পেয়ে গেছে। রাগে অ্যালেক্স খানিক জোরেই পর্দা টেনে দেয়। চতুর্দিকে নজর বুলিয়ে আলিফ খেয়াল করে একটা বাড়ির পর্দা হঠাৎই সরে গেছে, যেন পর্দার আড়ালে কেউ ছিল। অ্যালেক্সের গাড়ি যেই বাড়ির সামনে রাখা সেই বাড়ির পাশের বাড়িতেই সবে পর্দা সরেছে। বাড়িটা পুরনো, দেখেই মনে হচ্ছে অনেক দিন জঙ্গল পরিষ্কার হয়নি। বাড়ির গা বেয়ে জংলি লতার ঢাল ছাদ পর্যন্ত উঠেছে। আলিফের মনে পড়ে অ্যালেক্স তাকে বলেছিল তার বাবার একটা পুরনো ফার্ম হাউস আছে যা শহর থেকে দূরে। সেখানে তাদের বছরেও যাওয়া হয় না। তার বাবা মা কিংস্টনে থাকে। আলিফ দ্রুত বাড়িটির দিকে ছুটে যায়। অ্যালেক্সের হাত পা কাঁপছে। আলিফ তার খোঁজ এত দ্রুত কিভাবে পেয়ে গেল? সে তো আলিফকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে দেখে এসেছিল। এমনকি আজকের ক্লাসের লেকচার অনুযায়ী ক্লাসটা ফুল টাইম লাগবে বলে তার ধারণা। তাহলে ভাবতে ভাবতে তার নজর নিঝুমের দিকে যায়। এই মেয়েটা তাকে ইগনোর করে, যা তার সহ্য হয় না। এই পর্যন্ত কোনো মেয়েই অ্যালেক্সকে ইগনোর করেনি, বরং মেয়েদের আলোচনার মধ্যমণি সে। কিন্তু এই নিঝুম মেয়েটা নাকি বিবাহিত, কিন্তু তার বিশ্বাস হয় না। বিবাহিত হলে মেয়েটা আলিফের বাড়িতে থাকবে কেন? আলিফের থেকে কি সে কম সুদর্শন? তাছাড়া মেয়েটাকে দেখেও মনে হয় না বিবাহিত। তাই আজ সে মেয়েটিকে একটা শিক্ষা দিতেই এখানে নিয়ে এসেছে। আফসা আলো আধারিতে নিঝুমের দিকে চেয়ে থাকতে থাকতে হুট করে ঘোর লেগে যাচ্ছে অ্যালেক্সের। ওর মুখের ওপরে আসা চুলগুলো হালকা হাতে সরিয়ে দেয়। মেয়েটি সত্যি নজর করা সুন্দরী।
কানাডার সুন্দরী মেয়েদের থেকে একদম আলাদা ধরনের সৌন্দর্য। এজন্যই বুঝি এশিয়ান মেয়েদের সৌন্দর্য সবসময় ঐশ্বরিক মোহময় হয়। অ্যালেক্স নিঝুমের কানের কাছে ফিসফিস করে বলে। We will be mine, babe. মোবাইলে সময় দেখে অ্যালেক্স নিঝুমকে আরেকটা দীর্ঘ সময়ের ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। গাড়িতে তোলার আগে শর্ট অ্যাক্টিং একটা ইঞ্জেকশন দিয়েছিল, যার দরুন কয়েক সেকেন্ডে নিঝুম ঘুমের ঢলে সেন্স হারিয়ে ফেলেছিল। তারপর কিছুক্ষণ পর আবার লম্বা সময় ঘুমানোর জন্য ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশনটা দিয়ে বসতেই বাড়ির দরজায় ক্রমাগত দানবীয় ধাক্কা পড়ছে। অ্যালেক্স ঘাবড়ে গেল, সামলালো নিজেকে। হুট করে কিছু চিন্তা করে ঘুমন্ত নিঝুমের সাথে কয়েকটা সেলফি তুলে নিল চটপট। তারপর নিজেই দরজা খুলতে অগ্রসর হলো। কিন্তু তার আগেই দরজা ভাঙ্গার বিকট শব্দ ভেসে আসে। শোনা যায় আলিফের কণ্ঠ। অ্যালেক্সের নাম ধরে গালি দিতে দিতে এদিকেই এগিয়ে আসছে। আলিফ ফোনের টর্চ জ্বালিয়ে নিঝুমকে রাখা রুমের কাছে এসেই অ্যালেক্সকে দেখে। তৎক্ষণাৎ কলার চেপে ধরে ওর, কয়েকটা ঘুষিও লাগায় তৎক্ষণাৎ। হাসতেছে অ্যালেক্স। আলিফের রাগ বাঁধন হারা, সে হিসিয়ে শুধায়। Where is Nechum? Tell me, bastard. অ্যালেক্স ইশারায় পেছনে বিছানা দেখায়। আলিফ ওকে ছেড়ে নিঝুমের কাছে যায়। মেয়েটা প্রাণহীন নিথরের মতো পড়ে আছে। গালে কয়েকবার আলতো স্পর্শে ডাকেও সারা নেই। আলিফ দাঁত কিরমির করে নাকের পাটা ফুলিয়ে রাগের বিস্ফোরণ করে উঠে দাঁড়ায়। ফের কলার চেপে ধরে অ্যালেক্সের। What have you done with her? Why is she not responding? অ্যালেক্সের মুখের কোণে তরতাজা রক্ত লেগে আছে। সে সেই অবস্থাতেও হাসতে হাসতে বলে। Just 3 or 4 injection and see. আলিফ ওকে আরও কতগুলো ঘুষি ও লাথি দিল, যার দরুন অ্যালেক্স মেঝেতে পড়ে গেছে। যখনই অবস্থা তার। আলিফ চট জলদি নিঝুমের হাতের বাঁধন খুলল, তারপর কোলে তুলে নিল সেই অবস্থায়। ঘুরে অ্যালেক্সকে উদ্দেশ্য করে বলল। Just wait for me. I will kill you. অ্যালেক্স ফিরে হাসে। এই হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল আলিফের। আলিফ নিঝুমকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ধরলে অ্যালেক্স প্রশ্ন ছড়ে। Why are you so possessive for this girl? Who is she? আলিফ রুম থেকে বেরিয়ে যেতে যেতে উত্তর দেয়। It's none of your business. Of course, it's my business. We both are having a love relationship. থামে আলিফ, ঘুরে কৌতুকের স্বরে প্রশ্ন ছুড়ে। You and Nechum are having a love relationship? Really? আলিফের কণ্ঠে কৌতুক ও আত্মবিশ্বাস অ্যালেক্সকে কিছুটা দোতনায় ফেলল, কিন্তু কণ্ঠে আঘাত আত্মবিশ্বাস নিয়ে বলল। Yes, আলিফ এগিয়ে এলো ওর দিকে। দুটো ফোনের ফ্ল্যাশ লাইটের আলোয় পরিষ্কার রুমের সকল বস্তু। আলিফ অ্যালেক্সের কানের কাছে এসে ফিসফিস করে বলল। Go ahead with your so-called love relationship. but why are you active, possessive man? She is just a girl. She's not just a girl. She's my wife. তারপর ঘুরে আবারও চলে যাচ্ছে। অ্যালেক্স বিভ্রান্তির স্বরে বলে। বলেই বড় বড় কদম ফেলে নিঝুমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো আলিফ। পেছনে রয়ে গেল হতভম্ব, হকচকিত, জখমি অবস্থায় অ্যালেক্স। নিঝুমকে নিয়ে বাড়ির বাইরে আসতে কাছাকাছি পুলিশ গাড়ির সাইরেনের শব্দ শুনতে পায়। বুঝে যে শাহরিয়ার নিশ্চয়ই পুলিশে খবর দিয়েছে। তাই নিঝুমকে গাড়িতে বসিয়ে সিটবেল্ট বেঁধে দেয়। পুলিশ এসে পৌঁছালে সব ডিটেলসে বলে। নিঝুমের সাথে কলে কথা বলার রেকর্ডটাও দেয় প্রমাণ হিসেবে। তারপর পুলিশ নিজের কাজ করে আর আলিফ নিঝুমকে নিয়ে চলে আসে। রাত 3টার বেশি বাজে। আলো আধারিতে ঘুমন্ত নিঝুমের মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে আছে আলিফ। ঘুমের মাঝে মেয়েটাকে অপলব্ধ দেখা তার পছন্দের কাজের মধ্যে একটি। মায়াবী মুখটা কেমন তাহিল অবস্থা। বাইরে সনসন শীতল হাওয়া বইছে। এই তো কিছুক্ষণ আগেই নিঝুমকে নিয়ে বাড়ি ফিরেছে সে। এখনও ঘুমের ডোজ কাটেনি ওর। আজ যদি সে আর একটু দেরিতে পৌঁছাতো তবে কি হতো ভাবতেই গায়ে রাগের কাঁপন ধরছে তার। তখন পুলিশ না এলে হয়তো অ্যালেক্স পেশে আজ নিজ হাতে মেরে ফেলতো। তার এই ফুলের মতো বউটার দিকে কেউ হাত বাড়াবে, তাকে তো সে ছেড়ে দেওয়ার মতো না। নিঝুমের কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া এঁকে উঠে দাঁড়ায়। ফোন করে শাহরিয়ারকে। ও তারপর বলে। Alex যেন সাহসে বিল না পায়। Got it? অপর পাশ থেকে শাহরিয়ার হ্যাঁবোধক বাণী শোনালে সে ফোন রাখে।
বসে আবার নিঝুমের পাশে। সকালের প্রথম সূর্যকিরণ পর্দার ফাঁকে থাইগুলে রুমের ভেতর নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আস্তে আস্তে ঘুম ছুটে যায় আলিফের। চোখ মুখ কষলে দেখে নিঝুম তারই দিকে চেয়ে আছে। তৎপর হয়ে বিছানা থেকে মাথা উঠায় আলিফ। নিঝুমের চোখ মুখ শুকনো, স্থির চাহনি তার। আলিফ বলে, গুড মর্নিং। নিঝুম জবাব দেয় না, ফের চোখ বুঝে নেয়। আলিফ সন্ধিয়ান হয়ে নিঝুমের কপালে হাত রাখলে বোঝে মেয়েটির গায়ে ভীষণ জ্বর। সেন্স আসলো জ্বরের ঘোরে শরীরের শক্তি নেই। আলিফ উঠে যায়। কাল বিকালের পর তো নিঝুমের কিছু খাওয়া হয়নি, তার ওপর কিডন্যাপ হওয়ার ভয়। বার কয়েক ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে শরীর আর কত সইবে। আলিফ রান্নাঘরে গিয়ে স্যুপ রান্নার প্রস্তুতি নিচ্ছে। ফ্রিজ হতে চিকেন বের করে আদা কুচি, লবণ ও সামান্য তেল দিয়ে বয়েল হতে দিয়ে নিজে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে স্যুপ রান্না করে ফেলে। তারপর স্যুপ নিয়ে নিঝুমের রুমে যায়। ওকে উঠিয়ে গলার কাছে রুমাল বেঁধে নিজের বুকের সাথে ঠেসে দিয়ে বসিয়ে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করছে। কিছুটা কোনোমতে খেতেই বমি করে দেয় নিঝুম। নিজেকে সহ বিছানা, কমফোর্টার ও আলিফের ট্রাউজারও বমিতে ভরিয়েছে। অতঃপর ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। আলিফ চোখ মুখ খেসে বসে আছে। জীবনও সে এরকম পরিস্থিতিতে পড়েনি। টিস্যুর বক্স এনে প্রথমে নিঝুমের মুখ ও গলা মুছে দিল। জামার ওপর থেকে হালকাভাবে বমি মুছে দিয়ে নিজের ট্রাউজার, বিছানা, কমফোর্টার সব থেকে বমি মুছে নিল। আলিফ ঘড়িতে সময় দেখল 8টার একটু বেশি বাজে। তার বাবা মায়ের ফ্লাইটের সময় হতে এখনও বাকি, কিন্তু নিঝুমের জামা বদলাতে তো হবে। বমির জামা পরে এতক্ষণ থাকবে কিভাবে? কিন্তু ও যদি বদলে দেয় তবে নিঝুমের হুঁশে ফিরলে নিঝুম ওর সাথে কি করবে কে জানে। যদিও তার অধিকার আছে, কিন্তু নিঝুম তো এখনও জানে না সেটা। এমনিতেই জ্বর সারলে অ্যালেক্স কাণ্ডের প্রতিক্রিয়া কেমন হবে সেটা নিয়েই উদ্বিগ্ন সে। আলিফ নিজে আবারও পোশাক বদলে ফ্রেশ হয়ে তোয়ালে, এয়ার ফ্রেশার ও একটা মাইল্ড বডি স্প্রে নিয়ে আসলো। রুমে এয়ার ফ্রেশার স্প্রে করে দেয়। তারপর পানিতে তোয়ালে ভিজিয়ে নিঝুমের মুখ ও গলা আবারও মুছে দিয়ে জামাতে বডি স্প্রে করে দিল। এরপর ওকে আবার উঠিয়ে বসিয়ে স্যুপ খাওয়াচ্ছে। এবার আর বমি করেনি। স্যুপ খাওয়ানোর পর এবার ওষুধ খাইয়ে দেয়। নিঝুমকে স্যুপ ও ঔষধ খাওয়ানোর পর লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যে, এরপর নিজেও গিয়ে খেয়ে নেবে। নিঝুমের জ্বর ছিঁড়ে গেছে। জ্বরের ঘোরে মেয়েটা তার বড় আম্মুকে খুঁজছিল। সবসময় তো মিসেস আয়েশাই ওর পাশে থেকেছেন, মাতৃস্নেহে আগলেছেন, তাই অসুস্থতাও ওনাকেই মনে পড়েছে। জ্বর ছাড়ার পর এখন ঘুমাচ্ছে মেয়েটা। মিস্টার জুনাইদ ও মিসেস আর্লিনও অফিসে পৌঁছেছেন। আলিফ ওনাদেরকে পুরো ঘটনা বলেছে। মিসেস আর্লিন এখন নিঝুমের মাথার কাছে বসে আছেন। একটু পর জ্ঞান ফিরে নিঝুমের। চোখ খুলে প্রথমেই মিসেস আর্লিনকে দেখতে পায়। পরক্ষণেই কাল রাতের স্মৃতি মনে পড়তেই চিৎকার করে লাফিয়ে ওঠে বসে। মিসেস আর্লিন ওকে জাপটে বুকের মাঝে ধরলে বুঝতে পারেন কান্নার তলায় কাঁপছে মেয়েটা। তিনি সান্ত্বনা দিচ্ছেন। চিৎকারের শব্দে আলিফ ও মিস্টার জুনায়েদ ওই ঘরে আসে। রিল্যাক্স ঝুম, তুমি এখন সেফ। অ্যালেক্স পুলিশ কাস্টাডিতে আছে। হি উইল বি পানিশড। নিঝুম এখনো ট্রমার মধ্যে আছে। মিসেস আর্লিন ওকে জাপটে আগলে আছে। আলিফ ওর হাত ধরতে গেলেই আটকে পিছিয়ে যাচ্ছে। এতে ব্যথিত হয় আলিফ। মিসেস আর্লিন ওকে ইশারা করলেন তিনি দেখছেন। রুম থেকে বেরিয়ে গেল আলিফ। তারপর গাড়ি নিয়ে বাড়ি থেকেই বেরিয়ে গেল। আলিফ এখন অ্যালেক্সকে যে হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে সেখানেও অ্যালেক্সকে রাখা কেবিনে দাঁড়িয়ে আছে। হাতে তার একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ। অ্যালেক্সের এখন স্যালাইন চলছে। ঘুমেছে। আলিফ বাঁকা হেসে ইঞ্জেকশনটা স্যালাইনের বোতলে দিয়ে দিল। তারপর অ্যালেক্সের কানের কাছে গিয়ে ফিস করে বলল, আমার ঝুম সুইটহার্টকে তুই হার্ট করতে চেয়েছিস। যে হাত দিয়ে ওকে ছুঁয়েছিস সে হাতের শির ও উপশিরা দিয়ে তোর শুরুরে বিষ প্রবেশ করবে, যাকে আমি সামান্য ফুলের টোকাও দেয়নি। বেস্ট অফ লাক। বলেই সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ যেতেই অ্যালেক্সের শরীরে এর প্রতিক্রিয়া শুরু হতে থাকে। হার্টবিট ক্রমাগত বাড়ছে। নার্স ও ডক্টরদের ছোটাছুটি শুরু হয়ে গেছে। কিন্তু রাত গভীর হতেই আজ বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। নভেম্বরের শুরুর দিকে অটোয়াতে উষ্ণতা খানিক থাকলেও ধীরে ধীরে তাপমাত্রা
মাইনাসের দিকে ধাবিত হয়। নভেম্বরের শেষে তুষারপাতের শুরু হয়। এখন নভেম্বরের শুরুতেই অর্থ। চাঁদের শুল্কপক্ষ চললেও মেঘের আড়ালে লুকায়িত চন্দ্রমা। নিঝুমের ঘুম ছুটে যায়। অন্ধকারে দেয়ালের দিকে চেয়ে থাকে খানিকক্ষণ। স্ট্রিট লাইটের আবছা আলোয় ঘরের জিনিসপত্র আবছা বোঝা যাচ্ছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত ৩টার মতো বাজে। নিঝুম পাশ ঘুরে মিসেস আর্লিনকে দেখল। ঘুমাচ্ছেন তিনি। নিঝুমকে সারাদিন খুব আগলে আগলে রেখেছেন, একদম তার বড় আম্মুর মতো। হালকা হাসল নিঝুম, নিঃশব্দে বিছানা ছেড়ে উঠল। তারপর বারান্দা থাই খুলে বাইরে এলো। বৃষ্টির ছাটে বারান্দার মেঝে ভিজে একাকার। ঠান্ডা বৃষ্টি ভেজা মেঝেতে পা রাখতেই শরীর যেন শিরশির করে উঠল। অতঃপর খালি পায়ে বারান্দা পেরিয়ে ঘাসের ভেজা জমিনে নেমে দুহাতে ছড়িয়ে চোখ বন্ধ করে আধার অম্বরের দিকে মুখ করে আছে। অম্বর ফুঁড়ে মেঘেদের কান্না নিমিষে ওকে ভিজিয়ে একাকার করে দিল। মেঘেদের কান্নার আড়ালে আড়াল হলো ওর নেত্রযুগল দিয়ে গড়িয়ে আসা অশ্রুধারা। হঠাৎই আচমকা একটা শক্ত কঠোর হাত তাকে টেনে বারান্দায় নিয়ে আসলো। তারপর ঘাবড়ে পিটপিট করে চোখ খুলতেই দেখতে পেল আবছা মানবটিতে। রুরতর স্বর তার কণ্ঠে। আর ইউ ক্রেজি? এই ঠান্ডার মধ্যে মাঝরাতে বৃষ্টিতে ভিজছ? সকালে জ্বর থেকে উঠলে এখন আবার বৃষ্টিতে ভিজছ কোন সাহসে? কিয়ৎক্ষণ চেয়ে থাকতেই রুদ্র রূপী মানবটির চেহারা স্ট্রিট লাইটের আলোয় দৃশ্যমান হয়। আলিফও ভিজে একাকার। নিঝুম ভাঙ্গা স্বরে বলে, বৃষ্টিতে ভিজতে সাহস লাগে? হেয়ালি করছে চোম। যা মনে হয়, আমি তো সাহসী। নইলে কি পালিয়ে আসি? এভাবে একজন পুরুষের বাড়িতে থাকি, চোখের সামনে বাবা মাকে রক্তাক্ত দেখেও বেঁচে থাকি। আলিফ হতবাক হয়ে চেয়ে আছে। মেয়েটা টলছে রীতিমতো, হাত পা ঠান্ডা বরফের মতো। কণ্ঠে নমনীয়তা নেমে এলো যেন। কি বলছো এসব? তুমি অসুস্থ। বৃষ্টিতে ভেজে একদমই উচিত হয়নি। চলো ভেতরে। আলিফের হাত এক প্রকার ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে তপ্ত কণ্ঠে নিঝুম বলে। ইউ হ্যাভ নো রাইট টু টাচ মি। আলিফের যেন অবাক হওয়ারই বাকি ছিল। সে সাথে সাথে প্রতিউত্তরে কিছু বলতে পারল না। নিঝুম আবারও বলল, আম ম্যারিড আলফি। আমার এখানে আসাই উচিত হয়নি। সত্যি বলতে মোহে পড়ে গিয়েছিলাম আমি। নিজের মতো ভালো থাকার মোহ, স্বপ্ন ছোঁয়ার মোহ, ভালোবাসা পাওয়ার মোহ। কিন্তু এটা ভুলে গিয়েছিলাম, সবার ভাগ্যে সবটা থাকে না। বিয়ে হয়েছে, সেটা যার সাথেই হোক না কেন, মেনে নেওয়া উচিত ছিল আমার। আমার কি মনে হয় জানো, অ্যালেক্স আমার প্রস্টিটিউট ভেবেছে। তুমি ওকে বলেছিলে আমি ম্যারিড, কিন্তু ও দেখেছে আমি তোমার সাথে যাওয়া আসা করি, তোমার বাড়িতে থাকি, তাই হয়তো আমাকে ওরকম মেয়ে ভেবে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি যদি জায়ানের সাথে থাকতাম তাহলে কেউ আমায় এত হীনমন্য ভাবতে পারতো না। ওর ভয়ে মানুষ আমার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। বড়বু ঠিকই বলতো, আমি এতটাই অপয়া যে কোনোদিনও নিজের জন্যই বিষ হয়ে দাঁড়াবো আমি। কথাগুলো তীরের মতো ক্ষত বিক্ষত করলো আলিফকে। রাগে আলিফের কপালের রগগুলো হাঁপাচ্ছে। নিঝুমকে কিছু বলার মতো কথা সে গোছাতে পারছে না। ফের নিঝুমের হাত ধরতে চাইলে নিঝুম দুপা পিছিয়ে যায়। তৎক্ষণাৎ আলিফের রাগের বহিঃপ্রকাশ ঘটল। হ্যাঁচকা টানে নিঝুমকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিজের আঙ্গুলের স্পর্শ ওর কপাল থেকে গাল বেয়ে থুতনিতে এনে ঠেকল। অতঃপর হিসিয়ে বলল, এতক্ষণ যা বললে তা যেন পরবর্তীতে আর না শুনি। এই কথাগুলো যদি আমি অন্য কারো মুখ থেকে শুনতাম, তবে তাকে আর রইল অ্যালেক্স। ও ওর শাস্তি পেয়ে গেছে। আলিফের চোখ মুখ দেখে নিঝুমের ভয়ে হতে শুরু করল। এই শক্ত বাহুডর থেকে ছড়া পেতে হাঁসফাঁস করতে লাগলো। আলিফ তাতে বাঁকা হেসে বলে, আমি যদি তোমাকে না ছাড়ি, তবে আমার থেকে তুমি কখনোই মুক্তি পাবে না। তুমি আমার জীবনে আসক্তির মতো, প্রণয় সত্যি। সে তোমার দিকে নজর দেওয়া। আলিফের অসমাপ্ত বাক্যটা নিঝুমকে আরও অস্থির করে তুলল। কাঁপা কাঁপা স্বরে শুধালো, অ্যালেক্স কোথায়? কি করেছো তুমি ওর সাথে? রিল্যাক্স সুইটহার্ট, তোমাকে সব নিয়ে ভাবতে হবে না। রুমে যাও, ভেজে ড্রেস বদলে মেডিসিন খেয়ে ঘুমাও। তুমি এখনো উইক। এই বলে আলিফ নিঝুমকে ছেড়ে দিল। রুমে যেতে ইশারাও করল। নিঝুম পূর্বের ন্যায় অস্থির কণ্ঠে ফের প্রশ্ন ছুড়ল, কি করেছো তুমি আলফি? আমার তোমাকে খুব ভয় করছে আমার। তুমি অ্যালেক্সকে আবার বলো আলফি। শেষের কথাটা আলিফের দুই বাহু ধরে ঝাঁকিয়েই বলল। আলিফ উত্তরে বলল, মারিনি, ঘুমাতে আছে। কোমা? নিঝুমের কণ্ঠে অবিশ্বাসের সুর। আলিফ হাই তুলতে তুলতে বারান্দার সাথে রুমে
তাই খুলল। নিঝুমকে রুমে ঠেলে ঢুকিয়ে দিয়ে আবার লাগিয়ে দিতে নিতেই নিঝুম ওর হাত ধরে ব্যগ্র কণ্ঠে শুধায়। কোমাতে কিভাবে গেল সত্যি করে বলো আলফি। অ্যালেক্সকে নিয়ে নিঝুমের এত চিন্তা আলিফের বিরক্ত ঠেকছে। সে বলে, আমি পাঠিয়েছি, তাই গেছে। কেন ভয় হচ্ছে? ও বলেছিল তোমরা নাকি রিলেশনশিপে আছো। নিঝুম হতবাক হয়ে চেয়ে রইল। নিঝুমের এই নিস্তব্ধতার সুযোগে আলিফ আজ প্রথমবার নিঝুমের সজ্ঞানী নিঝুমের গালে নিজের অস্ত্র স্পর্শ করল। অতর্কিত কাণ্ডে নিঝুম আলিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু আলিফ হাসতেছে আর বলছে, ইউর মাইন্ড সুইটার, জাস্ট মাইন্ড। তারপর আর দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে, কিন্তু রেখে গেল হকচকিত নিঝুমকে। ঝড় বৃষ্টির স্নাত রাতের প্রহর শেষ হলেও নিঝুমের মনে ঘোর মেঘ জমেছে। গতকাল রাতের আলিফের ব্যবহার তার মনে ভীতির সঞ্চার করেছে। তাই সকালের নাস্তার জন্য তাকে ডাকা হলেও সে রুম থেকে বের হচ্ছে না। নাস্তার টেবিলে বসে আলিফ নিঝুমের অপেক্ষা করছে, কিন্তু বারবার ডাকা হলেও সাড়া না পেলে নিজে উঠে যায় ডাকতে। দরজার টোকা দিয়ে ডাকে, ভেতর থেকে নিঝুম জবাব দেয়। খিদে নেই আমার, ইউনিভার্সিটিতেও যাব না, তাই পরে খাবো। আলিফ আরেকবার ডাকতে গিয়েও থেমে গেল। ঘুরে এসে টেবিলে বসে খেতে শুরু করলো। মিস্টার জুনায়েদ এসব দেখে বললেন, আমার মনে হলো এখনো ভয় পাচ্ছে, একটু সময় নেই। আলিফ কোনো উত্তর দিল না। খাওয়া শেষ করে বেরিয়ে গেল। এদিকে নিঝুম নির্ঝরকে কল করছে। আমার অ্যাকাউন্টে টাকা পাঠা, বড় আব্বু জেনে গেলে যা। মনে হলো নিঝুমের কিছু হয়েছে। সে বলল, সেটা পাঠালাম, কিন্তু তুই হুট করে বলছিস কিছু হয়েছে। আর 2 দিন তোর ফোন বন্ধ ছিল কেন? নিঝুম এখানকার ঘটনা বলে নির্ঝর ও বড় আম্মুকে চিন্তায় ফেলতে চাইল না, তাই বলল, ফোনে একটু প্রবলেম হয়েছিল, আমার আনার টাকাও খুব সামান্য আছে। তাছাড়া আমি রিয়েলাইজ করলাম আলফি আমাকে অনেক হেল্প করেছে। তোকে তো সেদিন বললাম যে আমি আসলে এতদিন যাবৎ আলফির বাড়িতেই থাকছি। আলফির বাবা মাও খুব ভালোবাসেন আমায়, কিন্তু আমার কাছে এখানে এতদিন থাকাটা ভালো দেখাচ্ছে না। আমি একটু আগে আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড প্রিয়াকে মেসেজ করেছি, ও যেন আমার জন্য একটা থাকার জায়গা খোঁজে। তাই নির্ঝর হতাশ নিঃশ্বাসে বলল, আমি আগেই বলেছিলাম একটা প্রাপ্তবয়স্ক পুরুষের বাসায় থাকাটা ভালো দেখায় না, কিন্তু তার বাবা মাও আছে বলে থাকা যায়। তাই যাই হোক, আমি টাকা পাঠাচ্ছি। তাছাড়া আমার মনে হচ্ছে জায়ান তোর বিষয় নিয়ে কনসার্ন না। না হলে ওর এত লিঙ্ক থাকতেও এতদিনেও তোকে খুঁজে পেল না। স্ট্রেঞ্জ। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ে। তার এখন মনে হচ্ছে জায়ান তাকে খুঁজে পেলে সে জায়ানের সাথে চলে যাবে, কিন্তু জায়ান যদি তাকে শাস্তি দেয়, এই ভয়টাও হচ্ছে তার। আলিফকে ইউনিভার্সিটি যাবে না বললেও আলিফ অফিসে যেতেই নিঝুম ইউনিভার্সিটির নাম করে বেরিয়েছে। মিস্টার জুনায়েদ ওকে পৌঁছে দেবে বললেও নিঝুম রাজি হয়নি। সে প্রথমে প্রিয়া যেই ফ্ল্যাটে থাকে সেখানে যাবে। প্রিয়াই যেকে বলেছে, তারপর ক্লাস করতে যাবে। প্রিয়ার ওখানে গিয়ে দেখে ফ্ল্যাটে 3টা রুম ও একটা ডাইনিং ও কিচেন, প্রতিটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম। এই ফ্ল্যাটে ওরা 6 জন মেয়ে থাকে। এর মধ্যে 2 জন ইন্ডিয়ান, 1 জন নেপালের, 1 জন পাকিস্তানের, 1 জন মেক্সিকান, 1 জন কানাডারি অন্য শহরের। ফ্ল্যাটের রুমগুলো তেমন বড় না। নিঝুম ঘুরে ঘুরে দেখে। কিয়া বলে, আমি ওদেরকে এখনো বলিনি, ওরা যদি রাজি হয় তবে তুই এখানে উঠতে পারবি, কিন্তু রাজি না হলে বুঝছিসই তো, রেন্টেড ডিস্ট্রিবিউশনের ফ্ল্যাট আছে। তবে আমি খুঁজে নিব, আরও তোকে জানাবো। নিঝুম বলে, সাথে একটা পার্ট টাইম জবেরও খোঁজ করিস। করবো, কিন্তু তুই হুট করে কেন আলফির বাড়ি ছাড়তে চাইছিস? তোদের মধ্যে ঝগড়া হয়েছে? ব্রেকআপ করে ফেলবি নাকি? প্রিয়ার কথা শুনে নিঝুম চমকায়। আলিফের সাথে তার রিলেশন তো গড়েই ওঠেনি। ভালোবাসার কথা বলার আগেই বিয়ে হয়ে গেল, তারপর আর বলেনি। নিঝুম বলে, আলফির সাথে আমার কোনো রিলেশন নেই, উই আর জাস্ট ফ্রেন্ডস। প্রিয়া অবাক হয়, অবাক কণ্ঠে বলে, জাস্ট ফ্রেন্ড? আমি তো ভাবলাম ও তোর বয়ফ্রেন্ড। কত কেয়ার করে তোর, তুই তো বলেছিলি ওর মা বাবাও তোকে অনেক আদর করে। কিন্তু আমাদের বন্ধুত্বটা প্রেমের সম্পর্কে যাওয়ার আগেই। থামে নিঝুম। প্রিয়াকে সে বিয়ের ব্যাপারে কিছুই বলেনি, এমনকি মোনাপও নোয়াকেও না। নিঝুমকে চুপ করে যেতে দেখে প্রিয়া শুধায়, কি হলো, থেমে গেলি কেন? প্রেম হয়নি কেন? আমি আসলে ম্যারিড, বিয়েটা আমায় জোরপূর্বক দেওয়া হয়েছে, আমি রাজি ছিলাম না।
বড় বউ তার ব্যবসার লাভের জন্য আমাকে তার এক বিজনেস পার্টনারের সাথে বিয়ে দিয়েছেন। আমি বিয়ের আগে রুম বন্দি ছিলাম, তাই বিয়ে করে পালিয়ে এসেছি। বিয়েটা না হলে হয়তো আলফি আমার সাথে। যাই হোক, এখন আর সম্ভব না। প্রিয়া গালে হাত দিয়ে অবাক হয়ে শুনছে। তার মনে হচ্ছে নিঝুম মজা করছে। বিয়ে করে কেউ পালায় নাকি? খুব ভালো গল্প বললি তো। বিয়ে করেও পালাই, এ পালিয়ে লাভটা কি? বিয়ে তো হয়েই গেছে। নিঝুম হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছিলাম, কিন্তু উনি যে আমায় ডিভোর্সের রাইট দেননি সেটা আমি জানতাম না। যদি দিত তাহলে আমাদের ডিভোর্স হয়ে যেত। তোর জন্য খারাপ লাগছে। যাকে ভালোবাসিস তার সাথে এক বাড়িতে থেকেও নিজের ভালোবাসা লুকাতে হচ্ছে। আবার যাকে বিয়ে করেছিস তার থেকেও পালিয়ে বেড়াতে হচ্ছে। আচ্ছা, তোর হাজবেন্ড কি দেখতে খারাপ নাকি বয়স্ক? বয়স্ক না, কিন্তু তাকে আমি কখনো দেখিনি। প্রিয়া আরও হতবাক। দেখিসনি? তাহলে বিয়ে কিভাবে? ও সরি, তোদের বিয়ের রিচুয়াল তো আলাদা। তার উপর বললি জোর করে বিয়ে দিয়েছে। রুমে আটকে রেখেছিল, কিন্তু যাকে বিয়ে করলি তাকে একবারও দেখতে ইচ্ছে হয়নি? আমি হলে তো না দেখি থাকতেই পারতাম না। হুট করে নিঝুম অন্যমনস্ক হয়ে গেল। বিড়বিড় করে বলল, এখন দেখতে চাই। তার এত ক্ষমতা তো আমাকে এত দিনেও খুঁজে পেল না। কি বলিস বিড়বিড় করে? সম্বিত ফেরে নিঝুমের কৃত্রিম হাসি হেসে বলে। না কিছু না, বাদ দে ওসব। চল ইউনিভার্সিটিতে যাই। প্রিয়া ঘড়ি দেখে বলে। হ্যাঁ, আর 20 মিনিট আছে। ওয়েট, আমি শালটা নিয়ে নিই। নিঝুম অপেক্ষা করলো, তারপর দুজনে বেরিয়ে গেল। আরও 3 দিন পেরিয়ে গেছে। নিঝুম আলিফের সামনেও যায় না। সকালে আলিফ নাস্তা করতে আসার আগেই নাস্তা নিয়ে নিজের ঘরে চলে যায়। তারপর আলফি বেরিয়ে যাওয়ার পর নিজেও বের হয়। নিঝুম যে আলফিকে ইগনোর করছে এটা সবাই বুঝে গেছে। আজও নিঝুম নাস্তা নিয়ে রুমে বসে খাচ্ছে। আলফি চোখ মুখ শক্ত করে টেবিলে বসে নাস্তা করছে। মিস্টার জুনাইদ বলেন, নিঝুমের হুট করে কি হলো বলো তো? তোমাকে একদম এড়িয়ে চলছে। ও ওর মন মর্জির মালিক, বাদ দাও ড্যাড। মিস্টার জুনাইদ ছেলের মুখের ভাব দেখে ব্যথিত হলেন। আলফি নাস্তা শেষ করে ওঠার সময় তিনি বললেন, আমাদের তো 3 দিন পর চলে যাওয়ার কথা। আমি ও তোমার মা চাইছি আরো কিছুদিন থাকে। নো ড্যাড, তোমাদের যেদিন যাওয়ার কথা সেদিনে যাবে। কিন্তু নিঝুম তো তোমাকে ইগনোর করে চলছে। এই জন্যই আমি চাইছি তোমরা আরও না থাকো, তাহলে ও আমাকে ইগনোর করতে পারবে না। বলে আলফি বেরিয়ে যায়। রুমে দরজার কাছে দাঁড়িয়ে নিঝুম সবটাই শুনল। সেও ভেবে রেখেছে যেদিন আলফির বাবা মা চলে যাবে সেদিনই সে প্রিয়াদের ফ্ল্যাটে গিয়ে উঠবে। প্রিয়ার মেক্সিকান রুমমেট রাজি না হলেও নেপালি ও পাকিস্তানি মেয়েটা রাজি হয়েছে নিঝুমকে নিজেদের রুমে রাখতে। তারপর মাস শেষ হলে প্রিয়া ওর জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। নিঝুম ফুস করে নিঃশ্বাস ছাড়ে। সেদিন আলফির ওই আচমকা ব্যবহার ও কাজ তাকে আলফির সাথে এক বাড়িতে থাকার সাহস দিচ্ছে না। তার ওপর প্রিয়া নোয়া ও মোনাকে নিয়ে হসপিটালে অ্যালেক্সকে দেখতে গিয়েছিল। সত্যি অ্যালেক্স কোমাতে। হসপিটালের কর্তৃপক্ষ বলেছে সিসিটিভির ফুটেজও ডিলিট করা, তাই তারা ধরতে পারছে না আলফি নাকি অ্যালেক্সের সমস্ত চিকিৎসার খরচ দিচ্ছে। নিঝুম বুঝতে পারছে না আলফি নিজেই অ্যালেক্সের এই অবস্থা করে আবার নিজেই খরচ দিচ্ছে। ক্যামিলিয়ার কোম্পানির সাথে হওয়া বিজনেস ডিল আজ শেষ হয়েছে। 2 কোম্পানি সৌজন্যতায় একসাথে নিজেদের ডিল সম্পূর্ণ হওয়ায় মিটিং রুমে জড়ো হয়েছে। সব ধরনের ফর্মাল কাজ শেষে আলফি ও ক্যামিলিয়া হাত মেলায়, একে অপরকে অভিবাদন জানায়। ক্যামিলিয়া আলফিকে বলে, I hope in future you will do more deals together. আলফি দুর্ভদ্য হাসল। ক্যামিলিয়া আবারও বলল, Let's celebrate this achievement. Of course, but not today. Okay, then this holiday. ওকে। ক্যামিলিয়া আলফির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলে, I have a very special surprise for you. আলফি বাঁকা হেসে বলে। অ্যান্ড আই হ্যাভ টু। ক্যামিলিয়ার মনে রং বেরঙের ফুল ফুটছে। জায়ান তাকে সারপ্রাইজ দেবে। তাহলে কি জায়ানের মনে সে জায়গা করে নিতে পেরেছে? তার তর সইছে না। হুট করেই সে জায়ানকে জড়িয়ে ধরে। জায়ানই আলফি। ক্যামিলিয়া ওর আলফি নামটা জানে না বলে আকস্মিক কাণ্ডে আলফি চমকায়, কিন্তু খুব সাবধানে
ক্যামেলিয়াকে নিজের থেকে সরিয়ে মিটিং রুমে উপস্থিত মানুষদের দিকে ইশারা করে। তাতে ক্যামেলিয়া লজ্জা পেয়ে লাজুক ভঙ্গিতে সবার দিকে তাকায়। হলিডে আজ। মিস্টার জোনায়েদ ও মিসেস আরলিন আজ নিউ ইয়র্কে ফিরে যাবেন। 3 সপ্তাহ এখানে থেকেছেন ওনারা। নিঝুম ওনাদের বিদায় বেলায় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে। মিসেস আরলিনও নিঝুমকে ছাড়তে চাইছেন না। মিসেস আরলিন বলে, I will miss you, dear. মি টু আন্টি। মিস্টার জুনায়েদ নিঝুমের মাথায় হাত দিয়ে বলেন, তোমার সেমিস্টার শেষ হলে নিউ ইয়র্ক গিয়ে বেরিয়ে এসো, তখন তো তৃষা ঢাকা থাকবে সব। 4 জন একসাথে বারবিকিউ অ্যান্ড চায়ের আড্ডা দিব। ওখানে আমাদের নেইবার বাঙালিরা মিলে পার্টি করি। নিঝুম কৃত্রিম হেসে সায় দিল। তারপর ওনারা বিদায় নিয়ে বের হলো। আলফি ওনাদের এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দেবে, তারপর ছোট্ট একটা কাজ সেরে আসবে। সবাই চলে যেতে নিঝুম নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করলো। প্রিয়াকে সে বলে রেখেছে আজকে ওদের ফ্ল্যাটে আসবে। সব গোছগাছ করতে একটু সময় লেগে গেছে। তারপর নিজেও রেডি হয়ে বারান্দা দিয়ে বাড়ির পেছনের ও পাশের গাছগুলো দেখতে যায়। নভেম্বরের শেষ অর্ধ ও শীতের কাছাকাছি হওয়ায় বেশ কনকনে ঠান্ডা পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে এই সপ্তাহে তুষার পড়ার সম্ভাবনা আছে। তখন গাছগুলোতে এই শরৎকালে বর্ণিল সৌন্দর্য দেখা যাবে। বিশাল জিঙ্কো গাছটার নিচে গিয়ে দাঁড়ালো। পাশেই 2-3টা ম্যাপল গাছ ও অ্যাপেল গাছ। এখানে আসার আগে হাতে করে নিজস্ব ডায়েরিটা নিয়ে এসেছে। শুকনো দুটো জিঙ্কো পাতা ও ম্যাপল পাতা তুলে নিয়ে ডায়েরিতে রেখে তারিখ সহ লাগানোর জন্য কস্টেপও নিয়ে এসেছে। যেদিন প্রথম এখানে এসেছিল প্রায় 1.5 মাস আগে, সেদিন ফ্রেশ দুটো জিঙ্কো ও ম্যাপল পাতা ডায়েরিতে লাগিয়ে তারিখ সহ লিখেছিল। জীবনের নতুন অধ্যায়ের সূচনা, নতুনভাবে স্বপ্ন পূরণের পথযাত্রা। আর আজ লিখল, আজকে আলফির বাড়িতে আমার শেষ দিন। মন মস্তিষ্কের সাথে ক্রমাগত যুদ্ধ করে মনকেও মস্তিষ্কের পথে এনেছি। মন তো আবেগই, সারা জীবন মনকে প্রাধান্য দিয়ে এই প্রথম মনের বিরুদ্ধে মনকে বুঝিয়ে ফেলেছি আমি। ভালোবাসতেই পেতে হবে কেন? আমারটা না হয় আমি আমার মনেই দাফন করলাম। ভালো থাকুক সে, আমাকেও নিজের গন্তব্যে এগোতে হবে। গন্তব্য তো সেই অপ্রিয় মানুষটা যাকে দেখিনি আমি। অদূর ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করছে তাও অজানা। এই অজানাই আমার হৃদয় হিয়ায় শঙ্কার দামামা বাজাচ্ছে, কিন্তু নিঝুম স্ট্রং। শীতল শিশির জমা ঘাসের ওপর বসে লেখাগুলো ডায়েরির পাতায় লিখে বুক ভরে শ্বাস নিল। চারিপাশে আরও একবার চোখ বোলালো, অতঃপর উঠে দাঁড়ালো। প্রকৃতিতে সন্ধ্যা নেমে গেছে। মাগরিবের নামাজটা পড়েই আলফি এলেই বেরিয়ে যাবে। অনলাইনে ক্যাবও বুক করে ফেলেছে ইতোমধ্যে। নামাজ পড়ে উঠতেই বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ আসে। আলফি এসেছে। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিল। তারপর নিজের নীল রঙা বড় লাগেজটা টেনে বাড়ির সদর দরজার কাছে এসে দাঁড়ালো। আলফি গাড়ি পার্ক করে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকতেই নিঝুমকে দেখে। হাতে বড় লাগেজটা ধরে তৈরি হয়ে দাঁড়িয়ে মেয়েটা। আলফি ভ্রু কুচকালো, অথবা শুধালো, কি ব্যাপার, লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়েছো কেন? নিঝুম নিজেকে শক্ত করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। আমি চলে যাচ্ছি আলফি। নিঝুমের মুখ থেকে এই কথাটা শুনে আলফির কপাল যেন আরো কুঁচকে গেল। সে দরজা লাগিয়ে কিছুটা এগিয়ে সন্দিহান কণ্ঠে ফের শুধায়, চলে যাচ্ছ মানে? চলে যাচ্ছি মানে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমার ফ্রেন্ডের ফ্ল্যাটে উঠবো। রিজন? আলফির চোখে মুখে ভুট করে কঠোরতা ফুটে উঠল। নিঝুম মৃদু স্বরে জবাব দিল, আমার মনকে আমি বুঝিয়ে ফেলেছি। তোমার সাথে একা এক বাড়িতে আমি থাকতে পারবো না। ডিসিশনটা আমার আরো আগে নেওয়া উচিত ছিল, কিন্তু মনের কাছে বাধা ছিলাম। সেই বাঁধন আমি মুক্ত করে চলে যাচ্ছি। কথাটা শুনে আলফি 1 পা 2 পা করে নিঝুমের দিকে এগোচ্ছে। চোখে মুখে চাপা রাগের আভাস। নিঝুম এতক্ষণ নিজেকে শক্ত করে রাখলেও এখন তার ভয় হচ্ছে। সেদিন রাত্রির আলফির সাথে এখন তার দিকে এগিয়ে আসা আলফির বড্ড মিল। এই আলফির সাথে একা এক বাড়িতে সে থাকতে পারবে না। নিঝুম ভীত পদে পেছাতে ডাইনিংয়ের চেয়ারের সাথে বাড়ি খাওয়ার আগেই আলফি ওর কোমর চেপে ধরে ফেলে। তারপর নিঝুমের কপালে জড়ো হওয়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে নিজের তর্জনী আঙ্গুল ও কপাল থেকে গাল বেয়ে থুতনিতে ঠেকিয়ে বলে, বাধা তুমি একা মুক্ত করতে চাইলে কি হবে?
এর এক পাশ তো আমার দখলে। আলফির কথা ও কাজে আরও ভরকে ওঠে নিঝুম। তোতলানোর স্বরে প্রশ্ন ছড়ে। মানে মানে বুঝতে পারছো না? অসহায় চোখে তাকায় নিঝুম। আলফি দুর্বদ্ধ হেসে বলে। বুঝতে হলে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। যাবে? নিঝুম মাথা দুই দিকে হেলিয়ে না করে অস্বস্তির সাথে আলফিকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে করতে বলে। ক্যাব চলে আসবে, প্লিজ আলফি, যেতে দাও আমায়, ছাড়ো আমায়। চট করে আলফি ওকে ছেড়ে দিল। তারপর দুপা পিছিয়ে বলল। আলফি তোমাকে যেতে দিতে পারে এক শর্তে। তোমার এখন আমার সাথে এক জায়গায় যেতে হবে। আলফি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নো, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শোন সুইটহার্ট, এতদিন আমার কথা মেনে নিতে পেরেছ। আজ আলফি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছে, মানতে তোমাকে হবে। এটাকে রিকোয়েস্ট বলে না। তাহলে অর্ডারই ভেবে নাও। বলেই সে আবারও এগুলো নিঝুমের দিকে। নিঝুম পেছাতে গিয়ে চেয়ারের সাথে পিঠে বাড়ি খায়। আলফির হাবভাব বোঝা যাচ্ছে আলফি নিজের কথা না মানিয়ে তাকে যেতে দেবে না। আগতে রাজি হলো। ক্যাব ড্রাইভারও ইতোমধ্যে চলে এসেছে। নিঝুমের ফোনে কল এলে আলফি খপ করে ফোনটা নিয়ে নিজে কথা বলে। ক্যাব ড্রাইভারকে ডাবল টাকা দিয়ে ফিরে যেতে বলে। এরপর নিঝুমের লাগেজ সহ নিঝুমকে নিয়ে গাড়িতে ওঠে। নিঝুম ভীত ও সন্দিহান হয়ে দেখছে। আলফি এখন নিঝুমকে নিয়ে নাইট ক্লাবে, যেখানে ক্যামেলিয়া বিজনেস ডিল অ্যাচিভমেন্টের পার্টি থ্রো করেছে, সেখানে যাচ্ছে। আজ নিঝুম জানবে তার পরিচয়, তার অধিকারবোধ। সন্ধ্যায় মিস্টার নয়ন বাড়িতে এসে নির্ঝরকে গলা ছেড়ে ডাকলেন। নির্ঝর সবাই অফিস থেকে ফিরেছে। শার্ট প্যান্ট বদলে রেস্ট করছিল, তখনই বাবার ডাকে নিচে নামে। মিস্টার নয়নের চোখ মুখে ক্রোধান্বিত ভাব। নির্ঝর ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালে মিস্টার নয়ন বলেন। তুমি কানাডায় কাকে টাকা পাঠিয়েছ? তাও এত বড় অ্যামাউন্ট? তুমি জানো না ব্যবসা এমনিতেই মন্দ অবস্থা? নির্ঝর ডোন্ট কেয়ার ভাবে বলল। যার টাকা তাকে। কাকে? কেন তুমি জানো না? আমি তো ভেবেছিলাম তুমি বুঝে গিয়েছো এতক্ষণে। নিঝুম? হ্যাঁ, আর এই টাকা ওরই তো। চাচুর বান্দরবানের কটেজ ও রিসোর্টের সব টাকা তো তোমার কাছে আসে। 20 বছর হলেও ওই কটেজ ও রিসোর্টের মালিক নিঝুম হবে। 20 বছর হলে ওই কটেজ ও রিসোর্টের মালিক নিঝুম হবে। তাহলে ওর টাকাও নিতে পারবে না। কিন্তু কেন? মিস্টার নয়নকে কথার মাঝে থামিয়ে নির্ঝর আবারও বলে। প্লিজ বাবা, এসব নিয়ে তর্কে যেও না। সামনের মাসেই নিঝুমের 20 বছর হবে, তারপর ওর সাথে বুঝে নিও। এই বলে নির্ঝর চলে যায়। রয়ে যায় হতভম্ব নয়ন চৌধুরী। গাড়ি এসে একটা নাইট ক্লাবের সামনে থামল। নিঝুম গাড়ির জানালা দিয়ে দেখল জায়গাটা। হঠাৎ আলফি তাকে এখানে কেন এনেছে সেটাই বুঝতে পারছে না। ভীষণ ভয় করছে তার। কোনো খারাপ উদ্দেশ্য আনেনি তো। কিন্তু আলফিকে সে একটু হলেও বিশ্বাস করে। গাড়ি পার্ক করে আলফি গাড়ি থেকে নামল। তারপর নিঝুমের সাইডের দরজা খুলে নামতে বলল। গাড়ি থেকে নেমে দুজনে নাইট ক্লাবে প্রবেশ করে। নাইট ক্লাবের ভেতরটা কিছুটা অন্ধকার ও বিভিন্ন রঙের আলো জ্বলছে। নিঝুম শক্ত করে আলফির হাত চেপে ধরে বলে। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? জানতে পারবে। ওরা গিয়ে একটা সোফায় বসলো। তখন শাহরিয়ার সেখানে আসলো। বলল। স্যার, সব অ্যারেঞ্জমেন্ট ডান। ওকে, একটা লেমন সোডা ও একটা রেড ওয়াইন অর্ডার করো। তারপর শাহরিয়ার ওয়েটারকে ডেকে অর্ডার দিয়ে পাশের সোফায় বসল। নিঝুম আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। মেয়েদের প্রায় সবার পরনে হাঁটুর ওপরে কাঁধে খোলা ড্রেস, যদিও এটা ওদের সংস্কৃতিতে নর্মাল। কিছুক্ষণ পরেই লক্ষ্য করলো একটা রেড জেকেমেকি লং কাঁধ খোলা গাউন পরিহিত মেয়ে হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। আলিফ মেয়েটাকে দেখে উঠে দাঁড়ালো। দূর রিপিট। আলফি মেয়েটাকে দেখে উঠে দাঁড়ালো। হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে মেয়েটা সেটা অগ্রাহ্য করে জড়িয়ে ধরল। তারপর হাত ধরে নিয়ে যেতে চাইলে আলফি বাধা দেয়, বলে। সরি ক্যামেলিয়া, আই ক্যান্ট গো উইথ ইউ। ক্যামেলিয়া সন্দিহান দৃষ্টিতে তাকায়। Why? আই হ্যাভ সামওয়ান উইথ মি। বলেই আলফি নিঝুমকে দেখালো। সাথে সাথে নিঝুম অপ্রস্তুত হয়ে হাসল। ক্যামেলিয়া নিঝুমকে পা থেকে মাথা পর্যন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্ক্যান করে আলফিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল। Who is she? আলফি হয়তোবা এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। সে তৎক্ষণাৎ নিঝুমের হাত ধরে নিজের কাছে টেনে এনে
একপাশে কাঁধে জড়িয়ে বলে। মেট মাই ভয়েস নিঝুম। হকচকিয়ে আলফির দিকে তাকালো নিঝুম। আলফিও ওর দিকে চেয়ে মুচকি হেসে ফের ক্যামেলিয়া হতবাক হওয়া মুখের দিকে ফিরে বলে, উপস সরি, শি ইজ মিসেস জায়ান আহমেদ। মিসেস জায়ান আহমেদ। সম্বোধন শুনে নিঝুমের হকচকিত মুখশ্রীতে সন্দেহের আভাস ফুটে উঠল। সে কিছু বলবে তার আগেই ক্যামেলিয়া অবিশ্বাসের সুরে প্রশ্ন ছুড়ে, She's your wife then? But how could that be possible? I never heard any news about your marriage. Because my face is still secret to everyone and I'm not a media person. আলফির জবাব শুনে ক্যামেলিয়া ক্রিকিন হেসে নিঝুম ও আলফিকে শুভকামনা জানালো। এদিকে নিঝুম সব শুনে ওর মনে হতে থাকে আলফি ওকে ধোঁকা দিয়েছে, নিজের পরিচয় লুকিয়ে এতদিন এসব করেছে। চোখের কোণে অশ্রুরা ভিড় জমিয়েছে ক্ষণিকেই। টুপ করে অবাধ্য অশ্রুধারা তার গাল পেয়ে পড়ল। সে দ্রুত তা আড়াল করতে আলফির হাত নিজের কাঁধ থেকে ছাড়িয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে ক্লাব থেকে। আলফি তা দেখে মুচকি হেসে ক্যামেলিয়াকে বলে, Actually, she's not used to this type of environment. তারপর নিজেও নিঝুমের পিছু যায়। ক্যামেলিয়া ধোপ করে সোফায় বসে পড়ে, হাতের শ্যাম্পেনের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে। তারপর একটা ওয়েটারকে ট্রে ভর্তি করে ড্রিঙ্কস নিয়ে যেতে দেখে থামায়। তারপর তাকে সবগুলো ড্রিঙ্কসের গ্লাস রাখতে বল। ওয়েটার রাখতেই ক্যামেলিয়া এক নিঃশ্বাসে সবগুলো সাবার করতে থাকে। পাশের সোফায় বসে শাহরিয়ার মুচকি হাসছে। ওয়েটারকে ইশারায় চলে যেতে বলে। নাইট ক্লাবের বাইরে এসে নিঝুম বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। চোখ দিয়ে অনবরত অশ্রুর দরিয়া বইছে। মনের ভেতর অন্যরকম যন্ত্রণা হচ্ছে তার। নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা মনে হচ্ছে। একটা মানুষের সাথে এতদিনের পরিচয়, এক বাড়িতে 1.5 মাস ধরে থাকলো। মানুষটা তাকে অবলীলায় নিজের বাবা মায়ের সাথে পরিচয় করালো। তারপরও সে বুঝতে পারল না নিজের এই বোকামির জন্য নিজের 2 গালে নিজের ওই চর মারতেই ইচ্ছে করছে। অতঃপর বড় বড় শ্বাস নিয়ে চোখ মুছে ঘোলা দৃষ্টিতে এদিকে ওইদিকে যেতে চাইলে হাতে টান অনুভব করে। তৎক্ষণাৎ রাগের পারদ আকাশ ছোঁয়। ঘুরে সাথে সাথে হাত ধরা ব্যক্তিটিকে থাপ্পড় মারতে চাইলে ব্যক্তিটি হাত ধরে ফেলে। উল্টো টেনে নিজের বুকের সাথে মিশিয়ে কপাল থেকে গাল বেয়ে থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে বলে, এত রাগ? রাগটা তোমাকে চেরি টমেটোর মতো লাগে। নিঝুম নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। লোকটার এই কথাতে তার রাগ আরও বেড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো সে লজ্জা পেত, কিন্তু নিজের সাথে হওয়া ধোকার জন্য রাগ হচ্ছে। আলফি চট করে নিঝুমের বাম গালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। পাবলিক প্লেসে আকস্মিক কাণ্ডে নিঝুম হতবুদ্ধির মতো মূর্তিময় হয়ে যায়। আলফি হালকা হেসে বলে,